সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল দর্শকের স্বাগত জয়দাটো টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফ। আজ দেখবেন এর পঞ্চম পর্ব, সুরক্ষিত ভবন নিরাপদ জীবন। এই স্লোগানকে সামনে রেখেই আমরা এই অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করি বিল্ডিংয়ের নিরাপত্তা নিয়ে। আর সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন একজন ভবন নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান সাবের খান। আমরা তার সাথে নিরাপদ ভবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। নিরাপদ ভবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার মতো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার আমরা চেষ্টা করব, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনে কিভাবে একটি বিল্ডিংয়ে নিরাপদ থাকা যায় বা বিল্ডিংকে কিভাবে নিরাপদ করা যায় সে বিষয়টি নিয়ে। নোমান ভাই, আপনাকে স্বাগত জয়দাটো টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই সংকটময় মুহূর্তে ভালো থাকাটাও আসলে অনেক কঠিন একটি কাজ। তো যেমনটি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে যদিও আমরা এটা বলছি সেফটি লাইফ এবং আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি যে নিরাপদ ভবন নিয়ে। তো আপনি জানেন যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত বাংলাদেশ তথা সারা বিশ্ব। এই করোনার প্রেক্ষাপটেই আমরা একটি ভবনকে কিভাবে নিরাপদ ভবন বলতে পারি সে বিষয়টি নিয়েই কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব একটি বিষয়, যে আমরা জানি সেফ বিল্ডিং এবং সিক বিল্ডিং বলে দুটি শব্দ রয়েছে। তো আমরা সিক বিল্ডিং বলতে আসলে কোন বিল্ডিংগুলোকে বলবো, বা কি কি বিষয় না থাকলে সেই বিল্ডিংটাকে আমরা সিক বলে আখ্যায়িত করতে পারি? দেখুন, সিক মানে হচ্ছে অসুস্থ। যেমন একজন মানুষ যদি অসুস্থ থাকে তার ভিতরে বেশ কিছু লক্ষণ থাকে, যে লক্ষণগুলোর কারণে আপনি বলতে পারছেন যে সেই মানুষটি অসুস্থ। সেম ভাবে একটা বিল্ডিং এর ভিতরে অনেকগুলো কন্ডিশন থাকবে। সেই বিল্ডিং এর ভিতরে আপনার দেখা যাচ্ছে যে বিল্ডিংটা এমন ভাবে কনস্ট্রাকশন করা হবে যার ফলে দেখা যাচ্ছে যে সেই বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণে আলো চলাচলের ব্যবস্থা আছে, সেই বিল্ডিং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে আপনার বাতাস চলাচলের ব্যবস্থা আছে, বিল্ডিং এর চারপাশে পর্যাপ্ত পরিমাণে আপনার জায়গা রাখা আছে, যার ফলে আপনার যদি কোনো মানুষ যাতে সহজে চলাচল করতে পারে, অথবা ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সহজে চলাচল করতে পারে, মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে। কাজে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি একটা বিল্ডিং এর ভিতরে যদি আপনার না থাকে, তখন আমরা সেই বিল্ডিংটাকে আমরা সিক বিল্ডিং হিসেবে আখ্যায়িত করব। অথবা আমি একটা ভবনের ভিতরে ঢুকছি, দেখলাম যে সেই ভবনের ভিতরে আমাদের ছোট্ট একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে মানুষজন প্রপারলি উপরে উঠতে পারছে না, এবং একই সাথে আর একটা মানুষ পর্যাপ্ত স্পেস করে মিনিমাম নিচে নামতে পারছে না। কাজে সেই বিল্ডিংটা কিন্তু আপনার পারফেক্টলি ডিজাইন করা হয়নি। এই ভবনগুলোকে কিন্তু আমরা সিক বিল্ডিং হিসেবে কিন্তু মূলত আমরা আখ্যায়িত করব। না, সেটাই। এবং আসলে আপনি যেমনটি বলছিলেন যে একটি ভবনের ভিতরে আলো বাতাস ঠিক মতো থাকতে হবে, বা এবং আপনার প্রবেশ করার জন্য যে সিঁড়ি বা করিডোর যেটা বলি না, সেগুলো আপনার স্পেসটা ঠিক মতো থাকতে হবে, সামনে জায়গা থাকতে হবে। আমরা যদি বলি ঢাকা শহরে, বিশেষ করে পুরান ঢাকার কথা যদি আমরা বলি, সেখানে দেখা যায় যে বিল্ডিংগুলো খুব কাছাকাছি এবং খুব কনজাস্টেড, দেখা যায় যে জায়গা একেবারে নাই বললেই চলে মাঝখানে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে করোনা ভাইরাস কিন্তু সংক্রমিত হয়েছে এবং ছোঁয়াচে, যে হাঁচি কাশির মাধ্যমে এটি ছড়িয়ে যাচ্ছে। এই যে সেক্ষেত্রে এই যে এত ক্লোজ, এত কাছাকাছি বিল্ডিং থাকা, এবং চাইলে জানালা দিয়ে হাত বাড়ালে কিন্তু আরেক বিল্ডিং এ হাত দেওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে আপনি এইটা নিয়ে কিভাবে বলবেন যে এখানে কতটুকু ঝুঁকি রয়েছে? ঝুঁকির বিষয়টা যদি বলি, সেটি হচ্ছে যে প্রথমত এই বিল্ডিং গুলো যেগুলো আছে, আমরা যদি বিশেষ করে পুরান ঢাকার দিকে যদি আমরা বলি, এবং যদি আমরা বিভিন্ন মফস্বল এরিয়া যেগুলো আছে, বা আমাদের ঢাকা শহরে যে ভবনগুলো আছে যেগুলো রাজুকের প্ল্যান অনুসারে তৈরি করা হয়নি এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে তৈরি করা হয়নি, এই বিল্ডিং গুলোতে দেখা যায় যে আপনার বিল্ডিং এর কোনো সেটব্যাক এরিয়া রাখা হয় না। অর্থাৎ যতটুকু জমি থাকে, বলতে গেলে পুরোটা জমির উপরেই ভবনটাকে নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ প্রথমত এই বিল্ডিং গুলো আইনগতভাবে বৈধ না, কারণ সেই ভবন নির্মাণ বিধিমালা অনুসারে সেই বিল্ডিং গুলা কিন্তু নির্মাণ করা হয়নি। এটি হচ্ছে একটি বিষয়। যদি ঝুঁকির কথা যদি আমরা আসি, যে জিনিস আমাদের আইন মেনে নির্মাণ করা না হবে, সেই জিনিসের ভিতরে অবশ্যই হচ্ছে আমার ঝুঁকি থাকবে। কারণ যখন আমি আমার ভবনের যতটুকু ল্যান্ড আছে, সেই ল্যান্ডে টোটালটা আমি অকুপাই করে একটি ভবন নির্মাণ করব, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সেই ভবনের ভিতরে কিন্তু কোনো ধরনের আলো চলাচলের ব্যবস্থা থাকবে না। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কোনো ধরনের বাতাস চলাচলের কিন্তু আপনার কোনো ব্যবস্থা থাকবে না। যার ফলে কি হচ্ছে, যখন আলো চলাচলের ব্যবস্থা না থাকছে, বাতাস চলাচলের ব্যবস্থা না থাকছে, তখন কিন্তু একটা জীবাণু সংক্রমিত হওয়ার সেখানে কিন্তু প্রবণতাটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। কারণ আমরা জানি যে বাতাসের সাথে কিন্তু জীবাণুগুলো ছড়িয়ে পড়ে, বা আমরা আলোর সাথে কিন্তু আপনার জীবাণুগুলো কিন্তু অনেক সময়, যদি আপনার স্বাভাবিক জীবাণু যেগুলো আছে সেগুলো যদি ভালো আলো থাকে, সেই জীবাণুগুলো কিন্তু অটোমেটিক্যালি মারা যাচ্ছে। কিন্তু যদি আলো চলাচলের ব্যবস্থা না থাকে, সেই জীবাণুগুলো দেখা যাচ্ছে যে সেই সারফেসে আরো বেশ কিছু সময় ধরে অ্যাডিশনালি স্টে করতে পারে। অর্থাৎ ঝুঁকির মাত্রাটা কিন্তু সেক্ষেত্রে বেশি থাকে আপনার।
সেটাই। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যেটি হচ্ছে এখন বিশেষ করে পুরান ঢাকার ক্ষেত্রে আমরা দেখেছি বেশ বেশ কিছুদিন আগে যে আপনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যেটি হলো, যে দুর্ঘটনা ঘটলো, পরবর্তীতে দেখা গেল সেই বিল্ডিং এ কিন্তু আপনার কেমিক্যালের গোডাউন ছিল। এই যে আপনার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে কেমিক্যালের গোডাউন রাখা বা যে কোনো ধার্য পদার্থের আপনার গোডাউন রাখা, আসলে এইটা একটা বিল্ডিং এর জন্য, একটা নিরাপদ বিল্ডিং এর জন্য কতটা ঝুঁকিপূর্ণ আপনাদের প্রেক্ষাপটে কি বলে? একটি হচ্ছে দাহ্য পদার্থ, এটা একটা বিষয়, একটা হচ্ছে কেমিক্যাল আর একটা বিষয়। দাহ্য পদার্থ আপনার যে কোনো ভবনের ভিতরেই থাকে। সাপোজ যদি বলি যে আমার বাসার ভিতরে ফার্নিচার আছে, সেই ফার্নিচারও কিন্তু একটা দাহ্য পদার্থ। এখন দাহ্য পদার্থের ভিতর অনেকগুলো কিন্তু আপনার ভাগ আছে, অনেকগুলো দাহ্য পদার্থ যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য যেগুলো দরকার, সেই দাহ্য পদার্থগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা তো আমরা বাদ দিতে পারবো না। আর কিছু দাহ্য পদার্থ আছে যেগুলো অবশ্যই কখনোই ভবনের ভিতরে আপনার রাখা যাবে না, এবং যদি রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় করে রেখে সুন্দরভাবে স্ট্যাক করে রাখতে হবে। আর আপনি যেটা বললেন, যে এক্সাম্পলটা আপনি দিলেন, যে অর্থাৎ এটি কেমিক্যাল গোডাউনের কথা, এটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিতরে, এটি কোনোভাবেই আইনগতভাবে বৈধ না আপনার। অর্থাৎ কখনোই একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিতরে বলেন অথবা একটি কমার্শিয়াল বিল্ডিং এর ভিতরে বলেন, আপনার কোনো ধরনের কোনো কেমিক্যাল ইকুইপমেন্ট রাখা যাবে না। সেক্ষেত্রে কেমিক্যাল ইকুইপমেন্টকে যদি আপনার রাখতেই হয় বা যদি প্রোডাকশন পারপাসে ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ সেপারেট ভাবে আপনার আলাদাভাবে একটি বিল্ডিং তৈরি করতে হবে, শুধুমাত্র সেই বিল্ডিংটা কেমিক্যাল রাখার জন্যই ব্যবহার করা লাগবে। আপনাকে সেপারেট একটা আপনি ওয়্যার হাউস করতে পারেন বা আপনি একটা স্টক হাউস করতে পারেন, সেখানে আপনি কেমিক্যাল রাখতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ভবনগুলোতে যেটা হয়েছে সেটি হচ্ছে যে মোস্ট অফ দি ভবন আপনার তৈরি করা হয়েছে 1960-70 সালের দিকে বা 1980 সালের দিকে। যখন ভবনগুলো তৈরি করা হয়েছে তখন ভবন নির্মাণ বিধিমালা অনুসারে তৈরি করা হয়নি, এবং হচ্ছে কমপ্লিটলি নন ইঞ্জিনিয়ারিং ওয়েতে এই ভবনগুলো হচ্ছে আপনার তৈরি করা হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানুষ তার নিজস্ব সুবিধা অনুসারে যখন যেখানে যেভাবে খুশি সেখানে তারা সেভাবে জিনিসটাকে তারা ইউজ করেছে, এবং সরকারি যে মনিটরিং যে বডিগুলো যারা ছিল তারা এই জিনিসটাকে সম্পূর্ণরূপে ওভারলুক করেছে। সরকারি যে মনিটরিং যে বডিটা যারা ছিল তারা এই বিষয়টাকে সম্পূর্ণরূপে তারা ওভারলুক করেছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে আপনার পুরান ঢাকা বলেন, এমনকি যদি আপনি ঢাকার অন্যান্য যে এরিয়াগুলো আছে, বিভিন্ন মফস্বল এরিয়াগুলোতে আছে, আপনি এখনো যদি যান আপনি দেখবেন যে হয়তোবা বিল্ডিং এর আপনার একটা ফ্লোরের ভিতরে আপনার হয়তো একটা ফ্যাক্টরি আছে, তার উপরে ফ্লোরের মানুষ বসবাস করছে, তার উপরে ফ্লোরে হয়তো একটা ফ্যাক্টরি আছে, তার উপরে ফ্লোরে হয়তো অফিস আছে, তার উপরে ফ্লোরে একটা মেস হিসেবে ভাড়া দেওয়া আছে, তার উপরে ফ্লোরে হয়তো গোডাউন আছে, অর্থাৎ মিক্সড অকুপেন্সির বিল্ডিং। এই ধরনের বিল্ডিং আসলে সেফটিটাকে এনশিওর করা আপনার অত্যন্ত কঠিন একটা ব্যাপার। না, আপনি আপনার আলোচনার মধ্যে যেমনটি বলছিলেন যে এটা হয়তো অনেক পুরনো বা বেশ অনেক আগে বিল্ডিংটি করা হয়েছে, এবং সাম্প্রতিককালেও অনেক বিল্ডিং যেগুলো তৈরি করা হচ্ছে পরবর্তীতে দুর্ঘটনা ঘটার পরে যে বিষয়টা বেরিয়ে আসে যে বিধি মোতাবেক করা হয়নি, প্ল্যান অনুযায়ী করা হয়নি, এবং এই যে প্ল্যান অনুযায়ী করা হয়নি বা বিধি মোতাবেক করা হয়নি, আসলে সেগুলো যাদের মনিটরিং করার কথা, যাদের দেখার কথা, আসলে সেই কর্তৃপক্ষ আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে যে তারা কি আসলেই যথাযথভাবে মনিটরিং করছে? শুধুই কি যারা বিল্ডিং বানাচ্ছে তারাই শুধু দায়ী এটার জন্য? দেখুন, দায়ী শব্দটা যদি আসলে বলি সেটি হচ্ছে যে আপনার দুই পক্ষই আসলে দায়ী একটি ব্যাপারে। সেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে এখন ভবন নির্মাণ কারা করছে? একটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মানুষ ভবন নির্মাণ করছে, অন্যটি হচ্ছে ডেভেলপার হচ্ছে ভবন নির্মাণ করছে। আমি রেসিডেন্সিয়াল অথবা যদি আমি কমার্শিয়াল বিল্ডিং এর কথা যদি আমি আসি, যখন একজন ব্যক্তি ভবন নির্মাণ করে সে চিন্তা করে যে আমার যদি কিছু স্পেস যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমার রুমটা একটু বড় থাকবে। এখন স্পেস, এই রুমের ভিতরে স্পেস বাড়ানোর জন্য আমি কি করছি, আমার সেটব্যাকের জন্য যতটুকু এরিয়া রাখার দরকার ছিল আমি কিন্তু সেই এরিয়ার পরিমাণটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। এটি কিন্তু প্রথম বিষয়টা গেল। দ্বিতীয় যে বিষয়টা আছে, এটি মনিটরিং করার দায়িত্ব কার? এটি মনিটরিং করার দায়িত্ব হচ্ছে সরকারের যে বিভিন্ন বডিগুলো আছে, সেই বডিগুলো হচ্ছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব। যদি আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা আমরা বলছি, এক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকা শহরের ভিতরে হচ্ছে আপনার রাজুক আছে, আপনার বিভিন্ন সিটি কর্পোরেশন গুলো আছে, আপনার বিভিন্ন উপজেলার যে শহরগুলো আছে সেখানে হচ্ছে পৌরসভা আছে। আপনি যদি দেখেন কোনো পৌরসভার ভিতরে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং টিম নেই এই বিষয়গুলো মনিটরিং করার জন্য। সিটি কর্পোরেশনের ভিতরে হয়তো বা এই জিনিসগুলো মনিটরিং করার জন্য আপনার প্রপারলি ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনার টিম কিন্তু নেই। রাজুকের যে পরিমাণ দক্ষতা এবং জনবল আছে, সেই জনবল হচ্ছে আপনার খুবই আপনার লিমিটেড একটি জনবল। এই জনবল দিয়ে কিন্তু আপনার এই হাজার হাজার বিল্ডিং এট এ টাইমে আপনার কনস্ট্রাকশন সারা দেশে চলতে থাকে। তাদের পক্ষে কিন্তু আপনার এই লিমিটেড জনবল দিয়ে কিন্তু এই জিনিসটা মনিটরিং করা কিন্তু সম্ভব হয় না। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যদি আছে, সেখানে কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তর আছে, তাদেরও কিন্তু জনবলের আপনার স্বল্পতা আছে। একটি গেল হচ্ছে জনবলের স্বল্পতা। জনবলের স্বল্পতার পরে দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যারা এই বিষয়টিকে মনিটরিং করবে তাদের প্রপার হচ্ছে আপনার নলেজের অভাব।
অর্থাৎ যারা মনিটরিং করতে যাচ্ছে তারা আসলে যদি সে বিষয়গুলোর উপর তাদের পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা থাকে, তাহলেই তারা কিন্তু এই বিষয়গুলো কোথায় কোথায় ফল্ট আছে তারা কিন্তু ইজিলি কিন্তু আপনার সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারে, এবং আইডেন্টিফিকেশন করে জিনিসটা আপনার রেমিডিয়েশন করা কিন্তু সম্ভব। এখনো কিন্তু আমরা যদি চাই, আমরা পুরান ঢাকাকে সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আবার ঢেলে সাজানো কিন্তু সম্ভব। পুরান ঢাকার ভিতরে আপনি যেহেতু আলোচনার সাপেক্ষে আপনি বললেন, পুরান ঢাকার ভিতরে আপনি যদি দেখেন অধিকাংশ বিল্ডিং এর সামনে কিন্তু কোনো রাস্তা নেই, এবং মেইন রাস্তা যেটা আপনার যে এরিয়াটাতে আপনি ঢুকবেন, অনেক এরিয়ার রাস্তা কিন্তু খুব ন্যারো রাস্তা, অনেক এরিয়ার রাস্তা আপনার ন্যারো রাস্তা। বিল্ডিং এর ভিতরে যখন আপনি ঢুকবেন দেখবেন যে আপনার খুব ছোট্ট একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু এট এ টাইমে আপনার দুইজন মানুষ উঠতে বা নামতে গেলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আড়াআড়ি ভাবে ওঠানামা করা লাগছে। যখন বিল্ডিং এর সামনে আপনার রাস্তা না থাকবে, যদি বিল্ডিং এ আগুন লাগে, সেই বিল্ডিং এ ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে না, সেটাই সেই বিল্ডিং এ কখনো ভাবেই হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আপনার আসতে পারবে না। ফলে কি দেখা যাচ্ছে, যদি আপনার ফায়ার সার্ভিসের গাড়ি যদি না আসে, দুইটা বিল্ডিং যদি পাশাপাশি থাকে, আপনার একটা বিল্ডিং এ যদি আগুন লাগে, সেই আগুনটা খুব সহজেই পাশের বিল্ডিং এ ছড়াতে পারছে, খুব সহজেই কিন্তু পাশের বিল্ডিং এ ছড়াতে পারছে। তো আল্লাহ না করুক, যদি একটা বিল্ডিং এ ভয়াবহ রকমের যদি আপনার অগ্নিকাণ্ড ঘটে, তাহলে পুরা এলাকা সুরে আপনার হচ্ছে সেই অগ্নিকাণ্ডটা ছড়িয়ে পড়বে। সেটি। এবং আপনি আপনার আলোচনার মধ্যে একটি বিষয় বলেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞানের যে অভাব, এবং অনেকেই যে এখনো যারা, হ্যাঁ জনবলের সংকট তো রয়েছে, পাশাপাশি যে পরিমাণ জনবল রয়েছে সবাই যে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটাও কিন্তু না। এই যে বিষয়ে নলেজ থাকা দরকার সেই বিষয়ে নলেজ নাই, অথচ তাকে হয়তো মনিটরিং এ রাখা হয়েছে। এই যে থিওরিটিক্যাল বলেন এবং প্র্যাকটিক্যাল বলেন, এই যে দুই ধরনের জ্ঞানেরই যে অভাব, এবং সত্যি কথা এটি খুব বড় সংকট, এবং এইটা কিভাবে আপনার মিনিমাইজ করা সম্ভব, আপনি কি বলেন? আমরা যদি একটা কথা বলি, সেটি হচ্ছে যে দুইটি শব্দ আছে, একটা হচ্ছে প্রতিকার আর একটি হচ্ছে প্রতিরোধ। আমরা সবসময় কিন্তু প্রতিরোধের কথা বলছি। আমরা যখন আলোচনা করছি বিভিন্ন জায়গায়, আমরা অথবা যখন আমরা নিজেরাও ডিসকাশন করি, আমরা সবসময় কিন্তু একটা বিষয়ের প্রতিরোধের কথা বলি, আমরা কিন্তু প্রতিকারের কথা বলি না। প্রতিকার হচ্ছে আমাকে পার্মানেন্ট সলিউশনটা দিবে, সেটাই আমরা খুব শর্ট টাইম নিয়ে ভাবি, বাট লং টাইম নিয়ে ভাবি না, লং টার্ম নিয়ে আমরা ভাবছি না। আমাদেরকে কিন্তু যে জিনিসটা আসতে হবে, সেটা কিন্তু আমাদেরকে প্রতিকারে আসতে হবে, আমাদের কিন্তু পার্মানেন্ট সলিউশনে আসতে হবে। অর্থাৎ সেই পার্মানেন্ট সলিউশনটা কোথা থেকে শুরু হবে, সেটি শুরু হবে হচ্ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন একজন ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, সেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনাগুলোর ভিতরে এমন কিছু কোর্স থাকতে হবে, যে কোর্সের ভিতরে হচ্ছে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে জীবনে শিখতে পারবে যে তাকে ভবন নির্মাণ করার জন্য বলেন, হোক সেটা রেসিডেন্সিয়াল ভবন, হোক কমার্শিয়াল, হোক সেটা ইন্ডাস্ট্রিয়াল ভবন, ভবন নির্মাণ করার সময় তাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা তাকে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এডুকেশন তাকে এই জিনিসটা হচ্ছে জানতে হবে এবং হচ্ছে শিখতে হবে। প্রথম বিষয় গেল। তারপরের যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে তাকে কিছুটা ডিটেলস নলেজে রাখতে হবে, সেটা হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া সম্ভব। এটা কারণ হচ্ছে আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে যদি আমরা বিষয়টাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 4 বছরের যে সময়কাল আছে, প্রথম বছরটা মূলত হচ্ছে আমরা যে বিষয়গুলো পড়াশোনা করি, এটি হচ্ছে বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে অধিকাংশ সাবজেক্ট হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আমরা ইন্টারমিডিয়েটে যে পড়াশোনাগুলো করছি, সেগুলোই ঘুরে ফিরে আমরা পড়াশোনা করছি। এটি হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটি যেটা যাচ্ছে, সেটি হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভিতরে যে বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করছি, এই বিষয়গুলো আসলে আমাদের বাস্তব এবং ব্যবহারিক জ্ঞানের সাথে হচ্ছে আপনার কমপ্লিটলি রিলেটেড না। এই বিষয়গুলো হচ্ছে হয়তো বা হায়ার স্টাডি বলেন, বা যারা ভবিষ্যতে আপনার যারা শিক্ষক হবে, তাদের হয়তো বা নলেজের জন্য কিছুটা উপকৃত হচ্ছে। কিন্তু এই যে বিশাল একটা ফিল্ড পড়ে আছে, যারা হচ্ছে মূলত আপনার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে এবং যারা হচ্ছে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে যারা চাকরি করে, তাদের জন্য হচ্ছে যে শিক্ষাটার দরকার হচ্ছে, এই শিক্ষাটা থেকে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে সম্পূর্ণরূপে ওভারলোক করে যায়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা যুগোপযোগী না। আমি যদি প্রথম বিষয়টা যদি নিয়ে আলোচনা করি, তাহলে শিক্ষা ব্যবস্থা যদি যুগোপযোগী না করা যায়, তাহলে একজন মানুষের ফাউন্ডেশনটা বিল্ড আপ করে না। এটি হচ্ছে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা। যদি আমরা দীর্ঘমেয়াদী যদি আমরা এই বিষয়টা নিয়ে যদি আমরা সমস্যার সমাধানে আসতে চাই, তাহলে হচ্ছে মূলত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শুরু থেকেই আপনার প্রতিটা ইয়ারে যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর ভিতরে হচ্ছে আপনার সেফটি রিলেটেড কোর্সগুলোকে আপনার হচ্ছে অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। তাহলে শুধুমাত্র এই জায়গাটা থেকে আমরা দীর্ঘমেয়াদী সলিউশন আমরা পেতে পারি। সেটা আপনি ঠিকই বলেছেন যে আমরা আসলে খুব শর্ট টাইম সলিউশন নিয়েই ভাবি, এবং একটি ঘটনা ঘটার পরে
কোনো রকম একটা সলিউশন দেওয়ার পরে অনেক কথাই বলা হয় যে এটা করা ওটা করে, পরবর্তীতে আর সেটা হয়ে ওঠে না। এবং আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন যে শিক্ষার যে যুগোপযোগীর কথাটা বলেছেন, তো আমরা এখন বর্তমানে আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বা ইঞ্জিনিয়ারিং আরো বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেখানে যে শিক্ষা কারিকুলাম বা যে শিক্ষার যে পদ্ধতিটা, এই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো এই সেফ একটা বিল্ডিং এর ক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারিং কতটুকু কাভার করে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয় হচ্ছে সেটা হচ্ছে যে আসলে কাভার করে হচ্ছে খুবই সামান্য। প্রথম বিষয় হচ্ছে যে কাভার যেটি করে সেটি হচ্ছে আপনার খুবই খুবই হচ্ছে সামান্য। যেটুকু কাভার করে তা দিয়ে একজন ছাত্র প্র্যাকটিক্যাল ফিল্ডকে ফেস করতে পারে না সে যখন আপনার কর্মজীবনে প্রবেশ করে। অর্থাৎ তার নলেজের ভিতরে হচ্ছে বড় রকমের একটা হচ্ছে আপনার গ্যাপ থেকে যায়। এর পিছনে যে জিনিসটা দায়ী সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তারা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন, মূলত আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু পড়াশোনা করছি। আমাদের ভিতর থেকে হয়তো কেউ না কেউ শিক্ষক হচ্ছে, তারা কিন্তু একই জিনিসগুলো কিন্তু তার পরবর্তী জেনারেশনকে তারা কিন্তু আপনার ডেলিভারি দিচ্ছে। তার পরবর্তী জেনারেশন কিন্তু তারপর একই জিনিসগুলো কিন্তু আপনার ডেলিভারি দিচ্ছে। অর্থাৎ সময়ের সাথে সাথে টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে, সময়ের সাথে সাথে সিস্টেমগুলো যেভাবে আপডেট হচ্ছে, আমাদের কোর্স কারিকুলাম কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আমরা আপগ্রেড করছি না। আপনি যদি দেখেন যে আপনার এখন যারা ছাত্র যারা আছে তারা যে বিষয়গুলো পড়াশোনা করছে, আজ থেকে 20 বছর আগেকার যারা ছাত্র ছিল হয়তোবা তারা একই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছে। সেটা চেঞ্জ হলেও হয়তো খুব বেশি চেঞ্জ হয়, চেঞ্জ হলে হয়তো অল্প কিছু চেঞ্জ হয়তো হয়েছে। জি। তো আরেকটি বিষয় এইটার পাশাপাশি যে আপনি জানেন যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে জব মার্কেটের একটা ইস্যু রয়েই যায়। তো সেক্ষেত্রে এই যে আপনার জব মার্কেট বলেন বা প্রাইভেট ভাবে এটা আসলে কতটুকু প্র্যাকটিস হয়, বা জব মার্কেটে আপনার এই সেক্টরে কতটুকু ডিমান্ড রয়েছে, বা একজন ছাত্র আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে যখন যে সাবজেক্ট যে বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন, তো সেক্ষেত্রে চাকরির বাজারে তারা আসলে কতটুকু ডিমান্ড ক্রিয়েট করতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, একটি হচ্ছে যে শিক্ষার পরে যখন একজন ছাত্র আপনার চাকরির বাজারে যখন ঢুকছে তখন হচ্ছে সেটা কোনো ডিমান্ড ক্রিয়েট করতে পারছে না। আমি প্রথম কথাটা একটু ব্যাখ্যা আছে আমার, সেটি হচ্ছে সেটি কোনো ডিমান্ড ক্রিয়েট করতে পারছে না। যেটি ডিমান্ড ক্রিয়েট করতে পারে সেটি হচ্ছে যখন একজন ছাত্র জব ফিল্ডের ভিতরে ঢোকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান একজন ছেলেকে সহজে আপনার প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা করে না। বিশ্ববিদ্যালয়তে একে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ ব্যবহারিক জ্ঞান যে একজন ছাত্র শিখবে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা তারা করে না। অন্যদিকে যখন একজন ছাত্র হচ্ছে আপনার পাশ করার পরে যখন চাকরিতে ঢুকছে তখন দেখা যাচ্ছে সে কিন্তু প্রপার নলেজটা কিন্তু সে কিন্তু পাচ্ছে না জব মার্কেট থেকে। জব মার্কেট থেকে সে যখন প্রপার নলেজটা সে যখন পাচ্ছে না, তো সময়ের সাথে সাথে তাকে কি করতে হচ্ছে, বিভিন্ন সোর্স থেকে নলেজগুলোকে সে কিন্তু কালেক্ট করতে হচ্ছে। যখন সে বিভিন্ন সোর্স থেকে সে যখন নলেজগুলোকে কালেক্ট করছে, তার ক্ষেত্রে জিনিসটা নলেজটা পার্শিয়াল থেকে যায়। সে কিন্তু একটা বিষয়ের উপর তার কিন্তু পূর্ণাঙ্গ যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানটা তার কিন্তু গড়ে ওঠে না। এইটা কিন্তু আমাদের জব মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় রকমের একটা প্রবলেম। অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তোবা একজন মেধাবী ছাত্র সে যখন জব মার্কেটে ঢুকছে সে হয়তো একটা পার্টিকুলার ছোট্ট একটু বিষয়ের উপর তার এক্সপার্টাইজ আছে, কিন্তু এর পাশাপাশি আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর তার এক্সপার্টাইজ একদম নেই বললেই চলে, বা থাকলেও হয়তোবা সে যেটুকু জ্ঞান সে আরোহণ করতে পেরেছে। এর বাইরেও জব মার্কেটে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে, ইন্টারনাল পলিটিক্স থেকে শুরু করে ম্যানেজমেন্টের বিহেভিয়ার এবং হচ্ছে জবের প্রেশার, তার কাজের ডেলিভারির প্রেশার, এর বিভিন্ন প্রেশারগুলোর কারণে আলটিমেটলি যে শেখার যে মূল বিষয়টা আছে, অর্থাৎ জ্ঞানের যে মূল বিষয়টা আছে, এই জায়গাটা থেকে হচ্ছে কমপ্লিটলি আমার ধারণা যে বঞ্চিত হচ্ছে জব মার্কেটের ক্ষেত্রে। এবং এই জায়গাটা থেকে উন্নতির জন্য আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের দেশের ম্যানেজমেন্ট যারা আছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট থেকে খুব বেশি একটা উদ্যোগ নেওয়া হয় না আপনার অধিকাংশ ক্ষেত্রে। কারণ ম্যানেজমেন্ট একজন এমপ্লয়িকে নিয়ে ইনসিকিউর ফিল করে যে আমি একজন এমপ্লয়িকে প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণ দেওয়ার পর যে তাকে হয়তো তার বেতন বাড়িয়ে দিচ্ছে, স্যালারিটা বাড়িয়ে দিতে হবে, এরকম একটা ইনসিকিউরিটি থাকে। অথবা প্রশিক্ষণ পাওয়ার পর দেখা যায় বেটার একটা অফার পেলো, অন্য একটা পজিশনে চলে গেল, অন্য একটা পজিশনে চলে গেল। আবার অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের মেন্টালিটি ভাবে কাজ করে না যে আমি কেন প্রশিক্ষণ দেবো তাকে, সে তো আমার পার্মানেন্ট কেউ না, এরকম একটা মেন্টালিটি কাজ করে আসলে। তো এই কারণে দেখা যাচ্ছে জব মার্কেটে আপনার খুব বেশি একটা আপনার ফুড। আপনি আপনার আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট স্টুডেন্ট লাইফে। তো বিশ্ববিদ্যালয়গুলো যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটাকে বাড়িয়ে দেয় বা সেই সুযোগটাকে সৃষ্টি করে দেয়, বা সেটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আসলে ইন্ডাস্ট্রির কনসেপ্টটা হচ্ছে পুরোপুরিভাবে একটা ভিন্ন একটা কনসেপ্ট। আসলে একজন ছাত্র যখন কখন দিন যদি সে ইন্ডাস্ট্রিতে না ঢোকে, যে ছাত্র একটা ইন্ডাস্ট্রির ভিতরে কখন যদি সে না ঢোকে, সে আসলে বুঝতেই পারে না তার জগৎটা আসলে কতখানি।
কারণ বিশ্ববিদ্যালয় জীবনের যেটুকু গণ্ডি থাকে, সেটা হোক সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক সেটা পাবলিক ইউনিভার্সিটি, যখন সে একটা ইন্ডাস্ট্রিতে সে যখন না ঢুকবে, সে যখন হেভি ইকুইপমেন্ট না দেখবে বা বিশাল বিশাল মেশিনারি সে যখন না দেখবে, সে তখন তার গণ্ডিটাকে খুব সামান্য কিছু বিষয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবে। কাজে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এর মাধ্যমে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে হচ্ছে একজন ছাত্র জানতে পারে। এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। নলেজের বিষয়ে পরে আসছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট কি হওয়া উচিত, একটা প্রোডাকশন সিস্টেমটা কিভাবে কাজ করে, কোন জায়গা থেকে একটা প্রোডাকশন সিস্টেমের শুরু হচ্ছে, সেই প্রোডাকশনটা কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এই বেসিক নলেজ যেটুকু আছে, এই বেসিক নলেজটুকু কিন্তু একজন ছাত্র ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে কিন্তু সে শিখতে পারে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ব্যবস্থা করে, সেটা হচ্ছে সেই ছাত্রের আপনার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা আপনার অপরচুনিটি আপনার সেখানে হচ্ছে অ্যাড করে। জি নোমান ভাই, আমরা আরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সামনে, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয়, আপনারা দেখছিলেন জয়দাত্র টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইভ। আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফে। নোমান ভাই, আমরা যেমনটি আলোচনা করছিলাম যে এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যে বিষয়টি নিয়ে বলছিলেন, তো পাশাপাশি আরেকটি বিষয় আপনি কি জানাতে চাই বা মনে করে দিতে চাই যে আপনি এখন দেখবেন যে বেশ আগের থেকেই এটা চলে আসছে যে একই বিল্ডিংয়ে রেসিডেন্সিয়ালও আছে, কমার্শিয়ালও আছে। তো এই যে আপনার রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল বা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল যেটাই বলি না কেন আমরা, সেক্ষেত্রে আসলে এইটা কতটুকু মানে স্বাস্থ্যসম্মত একটা বিল্ডিং বা স্থাপনা বা কতটুকু নিরাপদ? দেখুন, এটাতে আসলে আপনার আইনগতভাবে কোনো বাধা নেই। অর্থাৎ একই বিল্ডিং এর ভিতরে আপনার রেসিডেন্সিয়াল পার্ট আলাদা থাকতে পারে, কমার্শিয়াল পার্ট, দুইটা জোন কমপ্লিটলি হচ্ছে আপনার আলাদা থাকতে পারে। রেসিডেন্সিয়াল পার্ট এবং কমার্শিয়াল পার্ট আপনার বিল্ডিং এ আলাদাভাবেই তৈরি করা হয় নর্মালি। মূলত যেটা হয়, যদি আপনার মানে বিধিসম্মতভাবে বিল্ডিংটা তৈরি করা হয় তাহলে। আর আমাদের দেশের প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যে আমরা বিল্ডিং তৈরি করি হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং, পরবর্তীতে ভাড়া দেওয়া হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং হিসাবে। এটি হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা ঘটে, যেটি হচ্ছে কমপ্লিটলি আইন অনুসারে অবৈধ। অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিংকে অবশ্যই রেসিডেন্সিয়াল পারপাজেই ব্যবহার করতে হবে। রেসিডেন্সিয়াল বিল্ডিংকে কোনোভাবেই হচ্ছে আপনার কমার্শিয়াল পারপাজে ব্যবহার করা যাবে না। একই সাথে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংটা টাইপস হচ্ছে আলাদা, কারণ হচ্ছে বিভিন্ন টাইপসের বিল্ডিং এর জন্য ফ্যাসিলিটির মাত্রাগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে ফ্যাসিলিটিগুলো এনশিওর করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ কিন্তু সেম ফ্যাসিলিটি না। আবার কমার্শিয়াল বিল্ডিং এর কিন্তু আপনার সেম ফ্যাসিলিটি কিন্তু আপনার না। দেখা যাচ্ছে যে আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনার এয়ার কোয়ালিটি যেরকম হতে হবে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এয়ার কোয়ালিটি কিন্তু তার চাইতে কিন্তু একটু ভালো হতে হবে। কারণ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু অকুপেন্টের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর নয়েজ আপনার এফেক্টটা যেরকম হতে হবে, আপনার ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং এর কিন্তু আপনার সেই নয়েজ কন্ট্রোলের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার থাকতে হবে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ইলেকট্রিসিটি কনজাম্পশনের চেয়ে ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং এর ইলেকট্রিসিটি কনজাম্পশন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে পরিমাণ লাইটিং এর দরকার হয়, তার চেয়ে কিন্তু আপনার কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ কিন্তু আপনার লাইটিং এর বেশি দরকার হয়। অর্থাৎ আপনি যে পারপাসে বিল্ডিংটাকে ব্যবহার করবেন, এই পারপাসটি অবশ্যই আপনার বৈধ হতে হবে, এটি একটা ব্যাপার। এবং হচ্ছে আপনাকে প্রত্যেকটি পারপাস সার্ভ করে আলাদা আলাদাভাবে তার জন্য ফ্যাসিলিটিগুলোকে এনশিওর করতে হবে। অর্থাৎ আপনি একটা বিল্ডিংটিকে যে পারপাসে ইউজ করেন না কেন, আপনাকে সেই পারপাসটা মিট আপ করার জন্য যা যা দরকার সেভাবে আপনাকে করতে হবে। এবং আপনি যেমন একটি কথা বলছিলেন আপনার কথার মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যে বিল্ডিং গুলো, কমার্শিয়াল সেক্টর যে বিল্ডিং গুলো, রেসিডেন্সিয়াল সেক্টর যে এক একটা সেক্টর বিল্ডিং একরকম। এবং আপনি একটা জিনিস জেনে থাকবেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে ইটিপি যেটাকে বলি আমরা, ইটিপি এবং আপনার আরো বিভিন্ন যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, এই যে আপনার ওয়াটার প্রসেসিং এর যে বিষয়টা থাকে, আসলে এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আপনার ওয়াশিং এর কাজগুলো করে থাকে যে সমস্ত ফ্যাক্টরিগুলো, এইটা কতটা গুরুত্বপূর্ণ যদি বলতেন। এটি হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে আপনার রিলেটেড, মূলত আপনার এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। অর্থাৎ একটি ভবন এমন ভাবে নির্মাণ করতে হবে যার ফলে তার মাধ্যমে আশেপাশের পরিবেশের কোনোভাবেই যেন কোনো ক্ষতি না হয়, সেটা যে কোনো ধরনের ভবনের জন্যই। আপনি যেমন একটা টেক্সটাইল ফ্যাক্টরির এক্সাম্পল দিলেন, বা আপনি একটা ওয়াশিং ফ্যাক্টরির এক্সাম্পল দিলেন, আপনি এই সমস্ত ভবনগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে আপনার কেমিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কেমিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে।
এই কেমিক্যাল যে ওয়েস্ট গুলো আছে এগুলো হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক রকমের হুমকি, এবং এইটার সিভিরিটি এতটাই বেশি আপনার, সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার একটা পুকুর বলেন বা আপনার হচ্ছে যে নারায়ণগঞ্জের দিকে যদি আপনি যান, আপনি যদি গাজীপুর বা ময়মনসিংহের দিকে যদি আপনি যান, অনেক ছোটখাটো ফ্যাক্টরি আছে এই ধরনের ফ্যাক্টরি, আমাদের বাংলাদেশি আপনার অনেক ছোটখাটো ফ্যাক্টরি আছে, যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে কোনো ইটিপি নেই, কোনো ইটিপি নেই। আপনি যদি ওই সমস্ত এরিয়ার কোনো খালের দিকে যদি আপনি তাকান, ছোট ছোট যে সমস্ত আপনার ওয়াটার সোর্স যেগুলো আছে, আপনার ছোট ছোট নালা যেগুলো আছে, পুকুর যেগুলো আছে, আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেই পানিটা পুরোপুরি ভাবে হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে। সেই পানিটা নষ্ট হয়ে গেছে, সেই পানির ভিতরে কোনো মাছ বসবাস করতে পারে না। প্রপার ইটিপি না থাকার কারণে আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুড়িগঙ্গার কি অবস্থা। হ্যাঁ, বুড়িগঙ্গার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন আপনার। অর্থাৎ আমরা কিন্তু আমাদের পরিবেশটাকে কিন্তু কমপ্লিটলি নষ্ট করে ফেলছি। আমরা যদি পরিবেশকে নষ্ট করি, পরিবেশ একসময় আমাদের উপর প্রতিশোধ নেবে, সেটাই। এটি কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। অর্থাৎ কোনোভাবেই পরিবেশের ক্ষতি হতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমার যখন পানিটা দূষিত হয়ে যাচ্ছে, সেই পানির ভিতরে কিন্তু কোনো মাছ বসবাস করতে পারবে না, সেই পানির ভিতরে কিন্তু কোনো আপনার যে কোনো জলজ প্রাণী কিন্তু সেখানে বসবাস করতে পারবে না, সেখানে কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না। ব্যাকটেরিয়া যদি না জন্মায়, সেখানকার টোটাল ইকোলজিক্যাল যে সিস্টেম যেটা আছে, সেই ইকোলজিক্যাল সিস্টেমটা সেখানে হচ্ছে ফল করবে, ওই এরিয়ার টেম্পারেচার বেড়ে যাবে। আপনার যদি একটা এরিয়ার যদি ইকোলজিক্যাল সিস্টেম যদি সেখানে ফল করে, সেখানে হচ্ছে আপনার গ্রিন হাউস এফেক্টের পরিমাণটা বাড়বে, কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা সেখানে হচ্ছে আপনার বেড়ে যাচ্ছে, সেখানে হচ্ছে আপনার গ্রিন হাউস এফেক্টের পরিমাণ বাড়বে। গ্রিন হাউস এফেক্টের পরিমাণ যদি আপনার বাড়ে, তাহলে সেখানে হচ্ছে আপনার বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার কমে আসবে। অর্থাৎ আমাদের টোটাল আবহাওয়া যে সিস্টেমটা আছে, টোটাল সিস্টেমটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। বৃষ্টিপাত যদি কমে আসে, আমাদের দেখা যাচ্ছে যে ঘন ঘন বিভিন্ন ধরনের আমরা দুর্যোগের মুখোমুখি হব। অর্থাৎ আমরা মানব সৃষ্ট যে সমস্ত দুর্যোগগুলো আছে, এই দুর্যোগগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পরিবেশ ঠিক থাকবে, এবং পরিবেশ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা পরোক্ষভাবে অনেক দিক থেকে আমরা কিন্তু উপকৃত হব। সেটাই। এবং আপনি আপনার আলোচনার মধ্যে একটি কথা বলেছেন যে বিল্ডিং এর টেম্পারেচার, বিল্ডিং এর ভেতরে যে তাপমাত্রা বিষয়টা থাকে, অনেক ক্ষেত্রে অনেক বিল্ডিং এ দেখা যায় যে নরমালি গরম অথবা শীত যেটাই বলেন না কেন, বাহিরের যে টেম্পারেচারটা রয়েছে, বিল্ডিং এর ভেতরে গেলে দেখা যায় যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আপনার এদিক সেদিক হচ্ছে। শীতের সময় মনে হচ্ছে ঠান্ডাটা একটু বিল্ডিং এর ভিতরে বেশ বেশি, গরমের সময় হচ্ছে না বাইরে যেতে ওখানে তাপমাত্রা বেশি। এই যে তাপমাত্রার তারতম্য, ন্যাচারাল তাপমাত্রা চাইতে বিল্ডিং এর ভেতরে যে তাপমাত্রা, এটা আসলে কি ধরনের সমস্যার কারণে এটা হতে পারে? এই সমস্যাটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বিল্ডিং এর ভিতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। একটি বিল্ডিং এর ভিতরে তাপমাত্রা যেটা আছে, সেটা যদি বাইরের তাপমাত্রার সাথে আপনাকে সামঞ্জস্য রাখতে হয়, তাহলে সেই বিল্ডিং এর ভিতরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আপনার আলো চলাচলের ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আপনার বাতাস চলাচলের হচ্ছে ব্যবস্থা থাকতে হবে। এটি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, এটি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা বিল্ডিং এর ভিতরে মানুষের যে স্বাভাবিক কর্মক্ষেত্র আছে, সেখানে অবশ্যই যাতে মোটামুটি হবে 100 লাক্সের মতো আমরা এনশিওর করতে পারি। মিনিমাম হচ্ছে আমরা যাতে সেখানে 100 লাক্স এনশিওর করতে পারি আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো করার জন্য। এটি হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে। এটি হচ্ছে আমরা আলোর ক্ষেত্রে বললাম। অন্যদিকে যদি আমরা বাতাসের ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মিনিমাম হচ্ছে আমাদের 15 CFM আমাদেরকে এনশিওর করতে হবে। অর্থাৎ অবশ্যই একটি এরিয়াতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আলো এবং বাতাস চলাচলের হচ্ছে আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে। বিল্ডিংটাকে এমন ভাবে হচ্ছে ডিজাইন করতে হবে যার ফলে একদিক থেকে বিল্ডিং এর বাতাসটা ঢুকছে, সেই বাতাসটা যাতে অন্য দিক থেকে হচ্ছে আমার বের হয়ে যেতে পারে। আপনি দেখবেন যে হয়তো একটা রুমের ভিতরে কোনো জ্বালানা নেই, যদি একটা রুমের ভিতরে যদি জানালা না থাকে, সেখান থেকে কিন্তু আপনার আলোটা ঢুকতে পারছে না। অন্য একটা সাইডে যদি জানালা থাকেও তাহলে কিন্তু লাভ নেই। সেক্ষেত্রে যদি এক সাইডে জানালা থাকে, তার অপর সাইড থেকে জানালা দিয়ে সে কিন্তু সেই বাতাসটা কিন্তু বের হয়ে যাচ্ছে বা আলোটা কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে আপনার এখানে। আবার দেখা যাচ্ছে যে আপনার ফ্ল্যাটগুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে যে একটা ফ্ল্যাটের ভিতর যদি আপনার বাতাস ঢোকে, সেই বাতাস কিন্তু আপনার সহজে বের হয়ে যেতে পারছে না। অর্থাৎ এয়ার সার্কুলেশন সিস্টেম, এটি কিন্তু আপনার মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার এখানে। কারণ যদি এয়ার সার্কুলেট করতে না পারে, যে কোনো একটা এরিয়াতে কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ কার্বন ডাইঅক্সাইডটা আমরা শরীর থেকে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কন্টিনিউয়াসলি বের হচ্ছে, এটি কিন্তু আমাদের চারপাশে কিন্তু অবস্থান করে। এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা সবাই জানি যে বাতাসের চেয়ে ভারী একটা জিনিস। অর্থাৎ স্বাভাবিক এয়ার পার্টিকুলার চেয়ে কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভারী। কাজে এই কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের রুমের ভিতরে যদি আমাদের থাকে, কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের রুমের ভিতরে যদি থেকে যায়, তাহলে আমরা বিভিন্ন ধরনের কিন্তু আমরা অসুখে আক্রান্ত হচ্ছি। আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড যখন বেশি থাকবে, আমাদের কিন্তু মাথা ব্যথাটা করছে কিছুক্ষণ পরে, আপনি খেয়াল করে দেখবেন। সেটাই।
এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা অনেক সময় হয়। আরো কিছুক্ষণ যদি আপনার অতিবাহিত হয়, আপনার কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে, আপনি দেখবেন যে আপনার ঘাড়ের পিছনে কিন্তু আপনার ব্যথা শুরু হচ্ছে আপনার। অর্থাৎ এয়ার সার্কুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার এখানে। আবার যদি আপনি লাইটের কথা যদি আপনি আসেন, যে সমস্ত ভবনের ভিতরে আপনার লাইট নেই, আপনি যদি ভালো করে দেখেন সেখানে আপনার প্রচুর পরিমাণে পোকামাকড় বেশ আছে। কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যখন লাইট থাকবে, পোকামাকড় কিন্তু সেখানে সহজে কিন্তু আপনার বাসা বাঁধতে পারবে না আপনার এখানে। কাজে এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন করছি, তখনই কিন্তু আমাদেরকে ভেবে দেখা দরকার যে অর্থাৎ এই বিল্ডিংটা আমার শুধুমাত্র এরিয়া বাড়ানো না, এই বিল্ডিং এর ভিতরে অন্যান্য যে ফেসিলিটি গুলো থাকা দরকার মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য, সেই জিনিসগুলোকে আসলে কি এনশিওর করা হচ্ছে কিনা। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে, কিন্তু এই বিষয়গুলো আসলেই কতটুকু পরিমাণে আপনার এনশিওর করা হচ্ছে, সেটি হচ্ছে আপনার রাজুকও আপনার এই জিনিসগুলোকে আপনার লুক আপ করে না। তারা যে বিষয়গুলো লুক আপ করে তার মধ্যে আপনার এয়ার সার্কুলেশন সিস্টেম বলেন অথবা লাইট সার্কুলেশন সিস্টেম বলেন, এই জিনিসগুলোকে তারা কমপ্লিটলি লুক আপ করে না। সেটাই আসলে আমাদের মনিটরিং বা যেটা বলেন যে এটার একটু ঘাটতি রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে এয়ার সার্কুলেশন বা লাইটিং এর যে ব্যবস্থা, আপনি জানেন যে এই মুহূর্তে যে করোনা সংক্রমণের কারণে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, অনেকে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। এবং আইসোলেশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, গতকালকেও যেটি দেখলাম যে আপনার নৌযানগুলোকে, বিশেষ করে সদরঘাটে যে বড় বড় নৌযান রয়েছে সেগুলোকে কিন্তু আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইতিমধ্যে একটি করা হচ্ছে। এবং অনেক জায়গাতে দেখলাম যে মাদ্রাসা, স্কুল, কলেজ ভবনকেও আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে আপনার নৌযান বা আপনার এই যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা আপনার বিদ্যালয়ের যে বিল্ডিংগুলোকে আইসোলেশন কাজে ব্যবহার করা হচ্ছে এই করোনা আক্রান্ত রোগীদের জন্য, আসলে এই বিল্ডিং এর নিরাপত্তার দিক থেকে আসলে এগুলো কতটুকু মানে সেফ? বিল্ডিং নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা নেই ক্ষেত্রে আপনার। অর্থাৎ আপনি একটি ভবনকে আপনি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহার করেন, স্কুল পারপাসে ব্যবহার করেন, বা আপনি আইসোলেশনের জন্য ব্যবহার করেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। না, এখানে যেহেতু আপনার একটা পার্টিকুলার খুব ক্রিটিক্যাল পেশেন্ট আপনি যাচ্ছে এখানে, হ্যাঁ, এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আপনার আইসোলেশন ইজ এ ডিফারেন্ট থিং, আইসোলেশন ইজ এ ডিফারেন্ট থিং, কোয়ারেন্টাইন ইজ এ ডিফারেন্ট থিং, রাইট? আইসোলেশন এবং হচ্ছে কোয়ারেন্টাইন কমপ্লিট হচ্ছে আপনার দুইটা আপনার হচ্ছে যে আলাদা আলাদা কিন্তু আপনার জিনিস। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন কোয়ারেন্টাইনে যখন আপনার রাখা হচ্ছে, তখন কিন্তু তাকে দেখা যাচ্ছে যে আপনার ইয়ে করার কোনো প্রয়োজন নেই। তাকে তিনি হচ্ছে যে সাসপেক্টেড করোনা আপনার রোগী, যে তার হতেও পারে নাও হতে পারে, সাসপেক্টেড একজন মানুষ, যে তার করোনা আপনার হতেও পারে না হতে পারে, যে 14 দিন থাকবে, 14 দিনের ভিতরে যদি তার ভিতরে সিমটমস গুলো ধরা পড়ে, তাহলে সে হচ্ছে আপনার করোনায় আক্রান্ত। এরকম হচ্ছে একটা ব্যাপার। সেক্ষেত্রে হচ্ছে সে যে ভবনের ভিতরে বসবাস করবে, আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে যদি আপনি ফেসিলিটি গুলোকে আপনি তাকে এনশিওর করেন, তাহলে সে স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বা আপনি যদি বিভিন্ন নৌযান গুলো বলেন, সেক্ষেত্রে সে থাকতে পারে। অর্থাৎ তাকে তার ফেসিলিটি গুলোকে আপনার এনশিওর করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। এবং হচ্ছে আইসোলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার সেম, অর্থাৎ আইসোলেশনে একজন মানুষকে রাখার জন্য তাকে যে ফেসিলিটি গুলো দেওয়া দরকার, সেটা আপনি যে ধরনের ভবনই আপনার হোক না কেন, হতে পারে আপনি যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল ভবনকেও যদি আপনি পুরোপুরি ফাঁকা করে সেখানে আপনি ছোট ছোট যদি আপনি ওয়ার্ড করে দেন, সেখানে যদি আপনার ছোট ছোট যদি আপনি বেড করে সেখানে যদি আপনি প্রপারলি রাখার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি সেখানেও আইসোলেশন ব্যবস্থা করতে পারেন। কিন্তু তাকে কিন্তু প্রপার ফেসিলিটি এনশিওর করতে হবে। আইসোলেশনের জন্য যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কিন্তু আপনার ফলো করতে হবে। এটি কিন্তু আমাদের প্রধান বিষয়। নন ভাই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সংক্ষেপে, যে আপনি প্রশিক্ষণের একটি কথা বলছিলেন, যে প্রশিক্ষণের যে বিষয়টা, এবং সেটা যদি স্টুডেন্ট লাইফ থেকেই আপনি কোনো ইন্ডাস্ট্রিয়ালের সাথে অ্যাটাচমেন্ট থাকা যায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি পরবর্তীতে জব মার্কেটে আসার পরে যদি প্রতিষ্ঠানও যদি প্রশিক্ষণের ব্যবস্থা, এই যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে প্রতিষ্ঠানে কিন্তু এবং প্রশিক্ষণে কিন্তু ঘাটতি থেকে যায়। প্রপার প্রশিক্ষণ কোথায় নিব, কিভাবে নিব, বা কোথায় গেলে নেওয়া যায়, এটা একটা বিষয় থাকে। এই প্রশিক্ষণটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ যদি একটু বলতেন। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলের যে কোর্সগুলো আছে, কোর্সগুলো আপনার একটা গতানুগতিক ধারায় চলে এসছে, কাজে চাইলে এটি রাতারাতি ভাবে পরিবর্তন করা হয়তো বা আপনার সম্ভব না। এটি একটা বিষয়, এবং সম্ভব যদি হয় সেক্ষেত্রে প্রচুর সদিচ্ছা দরকার। সদিচ্ছাটা হচ্ছে মূল বিষয়। যেহেতু এক্ষেত্রে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণের প্রধান মাধ্যম হচ্ছে আপনার প্রশিক্ষণ। সেই ঘাটতির প্রধান মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। কিন্তু আমাদের যে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রশিক্ষণেরও পর্যাপ্ত পরিমাণে ফেসিলিটি নেই। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রশিক্ষণের জন্য যে বিষয়গুলো থাকা দরকার, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার হচ্ছে যে পর্যাপ্ত প্রশিক্ষক যারা হচ্ছে আপনার এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে আপনার নলেজ রাখে, এই সংখ্যাটা হচ্ছে আপনার ঘাটতি আছে আমাদের দেশে। এটি হচ্ছে অন্যতম বড় একটি সমস্যা। আপনার প্রশিক্ষকের ঘাটতি আছে।
প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ইনস্টিটিউশনগুলো দরকার সেই ইনস্টিটিউশনগুলোর হচ্ছে ঘাটতি আছে। হয়তো আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে রেগুলার বেসিসে, সেই প্রশিক্ষণগুলো আপনার ওইরকম স্ট্যান্ডার্ড না যে যার মাধ্যমে একজন মানুষ জব মার্কেটে যার যেটুকু নলেজ দরকার সেটুকু সে পুরোপুরিভাবে গেইন করতে পারছে। কাজে এই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় যে সরকারের অনেক বেশি একটা আপনার কাজ করতে হবে এই ক্ষেত্রে। সরকার বলেন অথবা আপনার প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে এই জায়গাটা অনেক বেশি রকম ভাবে কাজ করতে হবে, যার ফলে নলেজের ঘাটতিটা পূরণ করা যায়। নলেজ ঘাটতি যখন পূরণ করা যাবে তখন সেফটিটা আপনার অনেকটাই কভার দেয়। রমন ভাই, আমরা চাইলেও আর এগোতে পারছি না, আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই সংকটময় মুহূর্তে যে আপনি মূল্যবান কিছু কথা বললেন এবং আমাদেরকে বেশ কিছু সময় দিয়ে গেলেন। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়দত্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইভ। আমরা কথা বলার চেষ্টা করছিলাম নিরাপত্তা ভবন নিয়ে এবং আমাদের সাথে ছিলেন একজন ভবন নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান সাবের খান। আমরা বর্তমান সময়ে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ের সাথে এই নিরাপদ ভবনের বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যাবার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। সেই প্রত্যাশায় আমরা আবারও আপনাদের সামনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয়দত্ত টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।